সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি অর্গানিক কেমিস্ট্রি আমাদের জৈব রসায়নের কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে ক্লাসটা হবে আমাদের জৈব রসায়নের পর্ব 2। আমি মূলত এর আগে কয়েকটা পর্ব আমি দিয়েছি, আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। তো আজকে মূলত আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো আসলে সমগোত্রীয় শ্রেণীটা কি, দ্বিতীয়ত তাদের বৈশিষ্ট্য সমূহ। তো আমরা একটু দেখে নিই আসলে সমগোত্রীয় শ্রেণীটা কি। এখানে আমরা শব্দগুলো যদি একটু ভেঙে দেখি, যেমন এখানে লিখলাম সম। আমরা জানি সম মানে হলো একই। তো এখন ব্যাপার হলো আসলে কি একই। যে সকল যৌগের মধ্যে একই কার্যকরী মূলক থাকবে। এখানে আমি সম বলতে একই বুঝলাম, আর একই এখানে হবে কার্যকরী মূলক বিশিষ্ট। আর আমরা গোত্র মানে আমরা বুঝি সচরাচর গোষ্ঠী বা অনেকে সমাজ বলে থাকি। তারপর এখানে আসলো শ্রেণী। আসলে শ্রেণী মানে হবে সিরিজ, তবে এখানে একটা সিকোয়েন্স থাকতে হবে। তো সুতরাং সমগোত্রীয় শ্রেণী মানে আমরা যদি একটু বলি একই কার্যকরী মূলক বিশিষ্ট একটি সমাজ বা একটি গ্রুপ বা একটি জাতক, এবং যাদের মধ্যে একটি সিকোয়েন্স থাকবে, এই হলো সমগোত্রীয় শ্রেণী। এখন আমরা একটু তার সংজ্ঞাতে যাব। আসলে সমগোত্রীয় শ্রেণীটা কেমন হয় সেটা হলো কি, একই কার্যকরী মূলক বিশিষ্ট একাধিক যৌগের মধ্যে যদি তাদের মধ্যে একটা কমন মূলক থাকে এবং যাদেরকে ক্রমবর্ধমান বর অনুসারে সাজালে কমপক্ষে একটি মিথিলিন মূলকের পার্থক্য লক্ষ্য করা যায়। পাশাপাশি তাদের মধ্যে একটি কমন প্রস্তুত প্রণালী থাকবে এবং যাদের বৌদ্ধ ধর্মের একটা নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায় বা নিয়মিত একটা ক্রম লক্ষ্য করবেন। পাশাপাশি এবং তাদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য বেশি। ওই সকল যৌগ বা যৌগমুক্ত শ্রেণীকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি একটু আবার বলি, একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের মধ্যে যদি ক্রমবর্ধমান আণবিক বর অনুসারে সাজানো হয় তবে তাদের মধ্যে কমপক্ষে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, যাদের বৌদ্ধ ধর্মের নিয়মিত পরিবর্তন এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যাবে। পাশাপাশি তাদের মধ্যে একটি কমন প্রস্তুত প্রণালী থাকবে। তো এই সকল শ্রেণীকে আমরা মূলত সমগোত্রীয় শ্রেণী বলবো। যেমন আপনারা খুব সহজ এক্সাম্পল হিসাবে দেখেন, যেমন আমি লিখলাম CH4 C2H6 C3H8 মিথেন, ইথেন, প্রোপেন। এই তিনটা যৌগ আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো এই তিনটা যৌগের মধ্যে একটি কমন শব্দ আমরা পাচ্ছি অ্যান, অর্থাৎ এই তিনটা হলো মূলত অ্যালকেন শ্রেণী। তো সুতরাং আমরা জানি অ্যালকেন শ্রেণীরও একটা সাধারণ সংকেত থাকে এবং তার একটি জেনারেল প্রস্তুত প্রণালী থাকে। পাশাপাশি এই অ্যালকেন শ্রেণীর কিন্তু একটা কার্যকরী মূলকও আছে। তো সুতরাং এই বৈশিষ্ট্য দ্বারাই এই শ্রেণীটাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। এখন আরও রয়েছে, আপনি চাইলে অ্যালকোহল, যেমন অ্যালকোহলের সবগুলো কিন্তু সিরিজ হয়, আবার অ্যালডিহাইডের হয়, আবার আপনি কেটোনের হতে পারে। যেমন আমরা যদি অ্যালকোহলের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হয় মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। আবার যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে বলি মিথানেল, ইথানেল, প্রোপানেল ইত্যাদি। তো এই সকল শ্রেণী বা এই সকল যৌগের যে গ্রুপ বা শ্রেণী, এটাকে আমরা বলবো মূলত সমগোত্রীয় শ্রেণী। এখন আসি
আসলে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ এগুলো কেমন হয়, সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। কারণ এই বৈশিষ্ট্যটা যদি আপনি একটু ভালো করে বুঝে থাকেন তাহলে আপনার অর্গানিক কেমিস্ট্রি বোঝাটা অনেক বেশি সহজ হবে। তো সুতরাং আমরা দেখি প্রথমে যে বৈশিষ্ট্যটা আমি এখানে লিখলাম, এক, এদের একটি সাধারণ সংকেত থাকবে। তো বিষয়টা কেমন, যেমন আমরা যখন অ্যালকেন শ্রেণী বলি, অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত হয় CnH2n+2। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। আবার যদি বলি CnH2n, এটা হয় অ্যালকিনের সাধারণ সংকেত। আবার যদি বলি CnH2n-2, তাহলে হয় অ্যালকাইনের সাধারণ সংকেত। এই যে সাধারণ সংকেতগুলো লিখলাম, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক যৌগ লিখতে পারবো। যেমন আমি যদি n = 1 2 3 4 5 অর্থাৎ বিভিন্ন কার্বন সংখ্যা নিয়ে থাকি, তখন আমার যৌগগুলো কি দাঁড়ায়। যেমন আমি যখন এখানে বসাবো n = 1, তখন আমার সংকেতটা দাঁড়ায় CH4। আপনার যখন এখানে 2 বসাবেন তখন সংকেতটা দাঁড়ায় C2H6। 3 বসালে তখন দাঁড়ায় C3H8। তো সুতরাং এইগুলা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি। তার মানে হচ্ছে কি, এই অ্যালকেন শ্রেণীর এই যে যৌগগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এই যৌগগুলো সমগোত্রীয় শ্রেণীর অংশ। এখন আরো কিছু যদি আমরা সাধারণ সংকেতের কথা বলি, যেমন লিখলাম CnH2n+1OH। তো এইটা হলো অ্যালকোহলের সাধারণ সংকেত। তো আমরা এখানেও যদি মানগুলো বসাই তাহলে দাঁড়ায়, এখানে n = যদি 1 বসাই তাহলে এটা হয় CH3OH মানে মিথানল। আবার যখন 2 বসাবো তখন দাঁড়াবে C2H5OH মানে ইথানল। আবার যখন 3 বসাবে তখন হবে C3H7OH প্রোপানল। তো এখন এই জন্য এখানে বলা হয়েছে প্রথমে বৈশিষ্ট্যটা আমরা একটু যদি বলি যে এদের একটি সাধারণ সংকেত থাকতে হবে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তো এটা বোঝার আগে আমি একটু মিথিলিন মূলকটা কি সেটা একটু বলি। আপনারা জানেন যেমন CH4, এই যৌগটা হয় মিথেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন কম হয় তখন সেটার নাম মিথাইল CH3। আবার যখন আরেকটি হাইড্রোজেন কমে যাবে তখন এই যৌগটার নাম হবে মিথিলিন। এগুলো আপনি একটু বড় রাখবেন। মিথিলিন মূলক হলো আসলে CH2। তো সুতরাং পাশাপাশি যে কোনো দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলক অবশ্যই থাকতে হবে। তো সেটা আমরা কিভাবে বুঝবো, যেমন এই যৌগটা অর্থাৎ আমরা মিথেনকে যদি একটু ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, কার্বনের চারপাশে 4টা আমরা হাইড্রোজেনকে দেখি। আমি এখন একটু ইথেনকে ভেঙে লিখলাম, চারপাশে হাইড্রোজেনগুলো দিয়ে দিলাম। আবার এখানে একটু প্রোপেনটাও লিখলাম। এখন আমরা একটু যদি খেয়াল করি, যেমন এই যৌগ আর এই যৌগ, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই মূলকটাকে আমরা একটু অতিরিক্ত হিসাবে এখানে দেখি। যেমন এখানেও সেম কাজ, যে আমরা এই ইথেনের পরে যখন প্রোপেনে যাব তখন কিন্তু আমরা এই মূলকটাকে অতিরিক্ত হিসাবে দেখতে পাচ্ছি। তো তার মানে হচ্ছে কি, এই দুই মূলকের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, CH2। এখন আমরা যদি এই দুইটা মূলক অর্থাৎ এই মূলক এবং এই মূলকের মধ্যে একটু পার্থক্য নিয়ে দিই তাহলে আমার এখানেও একটা CH2 পার্থক্য দেখা যায়। তো এটা আরো সহজ করে বোঝা যায়, যেমন CH4 মিথেন। এখন আমি এটার সাথে
CH2 যোগ করলাম, তাহলে আমার এখানে কি হয় C2H6, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ইথেন পাচ্ছি। আবার যদি C2H6 এটার সাথে CH2 যোগ করি তাহলে কি দাঁড়ায় C3H8, তার মানে এই প্রোপেনটা পাচ্ছি। তো সুতরাং আপনারা ইজিলি বুঝতে পারছেন যে আসলে পাশাপাশি যে কোনো দুইটি যৌগের মধ্যে কমপক্ষে এই মিথিলিন মূলকে একটা পার্থক্য থাকবে। তারপর আছে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকতে হবে। তো সেটা কেমন, এতক্ষণ ধরে আমি যে মিথেনের কথা বললাম বা ইথেন বললাম বা প্রোপেন বললাম, তাদের একটা কমন মূলক বা সাধারণ যদি কার্যকরী মূলক বলি সেটা হলো কি কার্বন কার্বন একক বন্ধন। এখন আমরা কিছু অ্যালকোহলের ক্ষেত্রে যদি বলি তাহলে আপনার বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। অ্যালকোহলের যৌগগুলো যদি আমরা একটু লিখি, যেমন CH3OH, যেমন এই যৌগটাকে আমরা খুব বেশি সবাই চিনি, এটা আমরা বলি মিথানল। এরপর লিখলাম C2H5OH, তারপর লিখলাম C3H7OH। তাহলে এই যে যৌগগুলো পেলাম মিথানল, ইথানল, প্রোপানল, এই যৌগগুলোর মধ্যে আপনি একটা বিষয় যদি একটু খেয়াল করেন, যেমন আমি আপনাদের সুবিধাতে একটু ব্ল্যাক দিয়ে লিখি, যেমন এই প্রত্যেকটা যৌগের শেষে কিন্তু আমরা এখানে OH গ্রুপ পাচ্ছি, সবগুলাতে এখানে কিন্তু একটা কমন গ্রুপ রয়েছে, সেটা হলো কি OH। এখন এই গ্রুপটাকে আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক হিসেবে চিনে থাকি। তো সুতরাং আমরা বুঝতেই পারছি আসলে সমগোত্রীয় শ্রেণী হতে হলে তাদের মধ্যে অবশ্যই একটি কার্যকরী মূলক থাকতে হবে। তারপর 4 নম্বরে আসি, এদের কয়েকটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। এটা খুব ইজি, কারণ যখন আমরা কোনো অ্যালকোহল প্রস্তুত করতে যাব কিংবা কোনো অ্যালডিহাইড প্রস্তুত করতে যাব, তখন দেখা যায় তাদের মধ্যে একটা কমন প্রস্তুতি রয়েছে এবং এটা দিয়ে আপনি অনেকগুলো অ্যালকোহল তৈরি করতে পারবেন। আবার যদি আমরা অ্যালকেনের কথা বলি, যখন আপনি উডস বিক্রিয়া ইউজ করবেন তখন দেখা যাচ্ছে সেটা ইথেন তৈরি করা যায়, আবার বিউটেন তৈরি করা যায়। তো এই যে অনেকগুলো কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করা যাচ্ছে, কিন্তু তাদের শ্রেণীটাই কি। তো এই জন্য বলা হয় সমগোত্রীয় শ্রেণীতে অবশ্যই একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, তবে কখনো কখনো একাধিক সাধারণ প্রস্তুত প্রণালীও দেখা যায়। এখন সর্বশেষ যে বৈশিষ্ট্য, এদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের নিয়মিত ক্রম ও সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো এদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের নিয়মিত ক্রম মানে কি, আসলে আমরা যখন কোন একটা যৌগ বলি ওই যৌগের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন সেই যৌগটা হয়তো গ্যাসীয়, কিন্তু আমরা যখন কোন একটা শ্রেণীর কথা বলবো তখন পাশাপাশি যৌগের মধ্যে একটি সাদৃশ্য আপনি অবশ্যই লক্ষ্য করবেন। যেমন প্রথমত মিথেন গ্যাস, আবার দেখা যাচ্ছে ইথেনল গ্যাস, এরকম অর্থাৎ অনেকগুলো যৌগ আছে যেগুলোর মধ্যে তাদের বৈশিষ্ট্যটা অর্থাৎ ভৌত ধর্মটা একই। আবার যদি রাসায়নিক ধর্মের কথা বলি তাদের মধ্যে একটা পরিবর্তনও আপনি খুব সুস্পষ্ট লক্ষ্য করবেন। যেমন আমি বলি সেটা হয় কি, আণবিক ভর যখন বৃদ্ধি পায়, যেমন এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিংবা ঘনত্ব ইত্যাদির কিন্তু একটা নিয়মিত পরিবর্তন ঘটে এবং সেটা হয়তো কমতেও পারে, কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমতেও পারে, আবার হয়তো বাড়তেও পারে। এখন অনেকের জন্য এই বিষয়টা একটু কষ্টকর হয়, আসলে আণবিক ভর বৃদ্ধির ক্রম মানে কি সেটা আমি একটু বলি। যেমন আমি এই মিথানল বললাম, আবার এই ইথানল বললাম বা প্রোপানল বললাম, এবং এইগুলোর পাশাপাশি দুইটি যৌগের মধ্যে যে মূলকের পার্থক্য অর্থাৎ CH2, এই যে মিথিলিন মূলকের পার্থক্য, এই মিথিলিন মূলকের ভরটা যদি আমরা একটু বের করি, কার্বনের ভর হয় 12 আর এখানে হাইড্রোজেন 2 = 14, অর্থাৎ এই মিথানলের চেয়ে ইথানলে গিয়ে কিন্তু তার ভরটা 14 বেড়ে যাচ্ছে। তো এই জন্য বলা হয় আণবিক ভরের বৃদ্ধির ক্রম অনুসারে। তো এই হলো মোটামুটি 5টা আমাদের সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আশা করি সমগোত্রীয় শ্রেণীর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি আগামী ক্লাসে আমার পর্ব 3 আমি কার্যকরী মূলক নিয়ে কথা বলবো। তো সুতরাং সেক্ষেত্রে আপনারা আমার সাথে থাকবেন। আজকের ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন আপডেট পাবেন। ধন্যবাদ সবাইকে।